জিএসটি ও রাজ্য সরকারের 3% ডিএ নিয়ে কংগ্রেসের সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন মুখপাত্র প্রবীর চক্রবর্তী। আমরা সেই সময় বলেছিলাম, এর আগেও বলেছিলাম যে নগদবিহীন লেনদেন একটা চালু করেছে, কিন্তু একটা সুরক্ষার ব্যবস্থাটা এটা কেন তো না অজ্ঞানত মোদী বা পারিষদ বুঝে না যে এটা সুরক্ষা করতে হবে, সুরক্ষার কোন ব্যবস্থা করে দিল। এতে দেখা গেছে যে অর্থ লুটপাট হয়ে গেছে, তার পরিমাণ তার পরিমাণ হচ্ছে 4,245 কোটি টাকা 2021 সালে 22-23 সালে লুটপাট হয়েছে 2,553 কোটি টাকা। এই প্রকল্পগুলিতে সুবিধা প্রাপক কারা এতেই বোঝা যায়। আর জিএসটির ফলে আমি বেশি ব্যাখ্যায় দিতে চাই না, আমরা একটা প্রেস নোট তৈরি করেছি, এটা আমরা দিয়ে দেব। আমি শুধু দুটো ক্ষেত্রের কথা বলবো। একটা ক্ষেত্রে খুব গর্বের সাথে সর্বত্র প্রচার করছে যে কি, যে ঔষধ ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জিএসটি শূন্য করে দিয়েছে, আর ওষুধের যে ছিল জিএসটি ছিল তা কমিয়ে 5% করেছে। আমি বিশদে আছে এখানে, আমি শুধু বলবো 33টা ওষুধ যেখানে 5% করা হয়েছে। এই 33টা ওষুধ হচ্ছে বিরল রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর এই সব ওষুধই আমাদের দেশে আমদানি হয় বিদেশ থেকে। ফলে বিদেশ থেকে যে ঔষধ আমদানি করা হয় এতে জিএসটি মুকুব করলে পর বিদেশি কোম্পানিগুলি ওষুধের দাম কতটা কমাবে, কি রেহাই পাবে বিরল রোগের রোগীরা, এটা তো প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ সুপ্রিম কোর্টে একটা মামলা আছে, আমরা আগেও বলেছিলাম, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, একটা জটিল রোগের ক্ষেত্রে আমাদের দেশে বিদেশ থেকে আসা ওষুধটা, যে ওষুধটা বছরে 3 লক্ষ টাকা মূল্য করে, সেই ওষুধটা পাকিস্তানে একই কোম্পানি সেই ওষুধটা যে তাদের বছরে মাত্র একজন পেশেন্টের ক্ষেত্রে 25,000 টাকা সেখানে তার মূল্য পড়ে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আর বাকি ওষুধের ক্ষেত্রে আমাদের প্রেসক্রিপশনে আছে সেই জায়গায় 5% করে দিয়েছে। আর বর্তমান সময়ে মাত্র আমাদের দেশে 20টা ওষুধের দাম নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে কেন্দ্রীয় সরকারের হাতে। বাকি ওষুধের দাম নির্ধারিত করে ওষুধ কোম্পানিগুলি। আর মোদীজি তার 11 বছরের শাসনে ওষুধের ক্ষেত্রে নিয়ন্ত্রণ সরকার সিদ্ধান্ত নিয়ে দিয়েছে যে প্রতি বছর এপ্রিল মাসে ওষুধ কোম্পানিগুলি গড়ে 10% মূল্য বৃদ্ধি করতে পারবে। ফলে 5% জিএসটি রাজ্যের ফলে আমাদের যে আমরা দেশবাসী ওষুধের ক্ষেত্রে কি ছাড় পাবো, কতটা মূল্য কমবে, আপনারাই বিবেচনা করুন। আমরা তাদের কাছ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা চাইছি। এর সাথে আছে যে ওষুধ বাজারে 28 সাল পর্যন্ত তার মেয়াদ আছে, এমআরপি নির্ধারিত করা আছে, সেই ক্ষেত্রে তার কি হবে, 5% যে জিএসটি হ্রাস করে যে 5% করা হয়েছে তার কি হবে, সেটা যেমন আছে। আর একটা ছোট্ট উদাহরণ,
যে শিক্ষা ক্ষেত্রে সহায়তার নামে শিক্ষা সামগ্রীতে সেখানে জিএসটি শূন্য করে দিয়েছে। অথচ আমি আজকে এটা বলে অন্য উদাহরণে যাব না। শিক্ষা ম্যাটেরিয়াল কাঁচামালের ক্ষেত্রে জিএসটি লাগু করে দিয়েছে আর 12% জিএসটি লাগু করে দিয়েছে। ফলে শূন্য করে দেওয়ার ফলে যেমন রাইটিং প্যাড বা খাতা, কলম, কাঠ পেন্সিল, বই এর দাম যেটা হ্রাস পাবে আর কাঁচামালের তার যেটা তৈরি হবে সে কাঁচামালের দাম বেড়ে যাওয়ার ফলে এই সুযোগটা কে পাবে? আর আরেকটা কথা বলে আমার উদাহরণ দিলে আমি কনক্লুড করব যে বিষয়টা নিয়ে তারা কিছু যে জিএসটি চালু করার পরে গোটা দেশে সুফল পেতে শুরু করেছে নাকি গত সোমবার থেকে। আজকে বুধবার বাজারে যান, আগরতলার বাজারে, গ্রাম ত্রিপুরার কথা বলছি না, আগরতলার বাজারে যান, সরষের তেল আজ থেকে 2 মাস আগে যে তেলটা 160 থেকে 165 টাকা লিটারে বিক্রিত, সেই তেলটা আজকের দিনেও বিক্রি হচ্ছে 200 টাকা। মুসুরটা 2 মাস আগে 110 থেকে 15 টাকায় বিক্রি হতো, আজকের দিনে বিক্রি হচ্ছে 140 টাকায়। চিনি 48 টাকায় বিক্রি হতো, আজকে বাজারে সেটা 55 টাকায় বিক্রি হচ্ছে, কিলো প্রতি বিক্রি হচ্ছে। তো জিএসটি ফলে লাভবান কারা হচ্ছে? আমরা সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের স্মরণ করে দিতে চাই এই সময়ে জিএসটি লাগুর পেছনে উদ্দেশ্যটা কি? জিএসটি লাগু করার পর মোদীজি গুণগান করা হচ্ছে, লাগুই করেছে মোদী, এটা পুনর্বিন্যাস করেছে মোদী। তো কেন লাগু করেছিলেন? পুনর্বিন্যাস আমাদের ভারতবাসী কি কল্যাণে লাগবে? যদি মোদীর আমি ধরে নেই বিলম্বিত বোধোদয়, তাহলে ভালো কথা, বিলম্বিত বোধোদয়। রাহুল গান্ধীর চাপে পড়ে কংগ্রেসের আন্দোলন, ইন্ডিয়া জোটের আন্দোলন, সর্বোপরি মোদী মন্ত্রিসভা অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী ওই নীতিন গডকরি সাহেব আজ থেকে 2 মাস আগে সেখানে আপনার নাগপুরে একটা সরকারি অনুষ্ঠানে করেছিল ভারতবর্ষে বর্তমানে দারিদ্রতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে ব্রিটিশ শাসনাধীন ভারতকে তা ছাড়িয়ে গেছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের কথা বা মোদীর অর্থনৈতিক মুখ্য উপদেষ্টার কথা বাদিয়ে দিলাম। তো বিলম্বিত বোধোদয় যদি হয়ে থাকে তাইলে ওই 55 লক্ষ কোটি টাকা যা আমাদের দেশের খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে ওই শুষে নিয়েছে, আদায় করে নিয়েছে, এ যদি বোধোদয় হয়ে থাকে তাহলে সেই টাকাটা যা আদায় করে নিয়েছে তার জনসাধারণকে ফেরত দেওয়ার ব্যবস্থা করো। আমরা সাধুবাদ জানাবো, না হলে এই যে ক্ষত তৈরি করেছে এই ক্ষতে ব্যান্ডেজ লাগিয়ে একে এই রক্তস্খলন রোখা যাবে না, মানুষকে আর ঠুকা দেওয়া যাবে না। এর পেছনে আরেকটা উদ্দেশ্য থাকতে পারে। এই সময়ের মধ্যে একটা উদ্দেশ্য তা হচ্ছে ভারতবর্ষকে ধোঁকা দেওয়ার জন্য। সামনে 3টি রাজ্যের নির্বাচন, যে নির্বাচন একটা বিষয় আছে, সেক্ষেত্রে ধোঁকা দেওয়ার প্রশ্নটা থাকতে পারে। আরেকটা বিষয় হচ্ছে মোদীর ডিয়ার মাই ডিয়ার ফ্রেন্ড ট্রাম্প সাহেব ভারতবর্ষে যে একতরফা ভাবে যে ভারতীয় পণ্যের 50% কর আরোপ করেছে, এতে ভারতের কর্পোরেট জগতে যে ব্যবসাটা আমেরিকায় মার খাচ্ছে, মার খাবে, এটা যাতে ভারত থেকে পুষিয়ে দেওয়া যায় সে কর্পোরেটদের সহায়তা করার লক্ষ্য
বাক্যটাও পেছনে থাকতে পারে বলে ক্রমশ সেই বিষয় উন্মোচিত হবে। আশার কথা হচ্ছে এই যে মোদিজি 11 বছরে তার যে অপকর্মগুলি, জনবিরোধী কাজগুলি, সর্বোপরি ভোট চুরি করে যে ক্ষমতা দখল করে রেখে এই সমস্ত অন্যায় বিচারগুলি করে যাচ্ছে, এগুলি আজকে আড়াল করে রাখা যাচ্ছে না। জিএসটি নিয়েও পেছনে যে উদ্দেশ্য, এ আড়াল করে রাখা যাবে না। আমরা সমস্ত কিছু ধীরে ধীরে আমরা এগুলি আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসী সামনে উপস্থিত করব। গোটা দেশে আজকে আমাদের ওই ওয়ার্কিং কমিটির সভা হচ্ছে, গুরুত্বপূর্ণ সভা হচ্ছে পাটনাতে। সেখানে এই সময়ের আন্দোলনের রূপরেখা তৈরি হবে। প্রধান বিষয়টাই হচ্ছে যে তাদের চুরি আটকাতে হবে। যে চুরি আটকানোর ক্ষেত্রে প্রধান যে চুরিটা, ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকা, ক্ষমতা দখল করা, সেই ভোট চুরিটা আগে আটকাতে হবে। সেই আটকানোর যে লড়াই, সেই লড়াইকে শক্তিশালী করার সাথে সাথে এই জিএসটি সহ এই বিষয়গুলি যে আর্থিক প্রতারণা গোটা দেশে করছে, এটাই যে এর পেছনের যে একটা উদ্দেশ্য কাজ করছে, সার্বিকভাবে মানুষের কল্যাণে যে আসবে না, মানুষের কল্যাণে যাতে আসে তার জন্য জনমত তৈরি করা, সৃষ্টি করা, চাপ সৃষ্টির লক্ষ্যে আমরা আমাদের রাজ্য এই প্রচারের ওই ভোট চুরি রোখার যে আন্দোলন, এর সাথে সাথে এই জাতীয় কর্মসূচিগুলির প্রচারে, জনপ্রচারের মধ্য দিয়ে জনমত তৈরি করে, ঐক্যবদ্ধ করে বিজেপির অপশাসনের হাত থেকে রাজ্যবাসী এবং দেশবাসীকে আমরা যে উদ্ধারের যে সংকল্প, সেই সংকল্পে আমরা এগিয়ে যাব। আমি এই কথা বলে শেষ করব। ব্যুরো রিপোর্ট ইনটু বাংলা।